আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 8:40 সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা 5টি গুলি করে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। নিহত জুলাই যোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করতে 11 জানুয়ারি থেকে 4 দিনের সফরে উত্তরাঞ্চলের 9 জেলায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নিরাপত্তা চেয়ে ওই জেলাগুলো সহ মোট 13টি জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে দলটি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণ বিধি লঙ্ঘন করা হবে না। সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ঢাকার 17 আসনের দলীয় নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ সহ সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত দিন পার করেন বিএনপির সর্বোচ্চ এই নেতা। রুদ্র রফিকের রিপোর্ট। দলের চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে জোরে সোরে চলছে বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে যার নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিনের মতোই বুধবার সকাল 11টায় গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। বৈঠক করেন ঢাকার 17 আসনের গুলশান ক্যান্টনমেন্ট থানাসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে। গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন। এদিন বিকেলে গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা হয়। They are ready to work with the next elected government of Bangladesh. তাদের পলিসিতে ইন্টারনাল ম্যাটার নিয়ে হাউ পিপল চুজ দেয়ার লিডার্স ওই রকম তাদের কোনো পলিসি নাই টু এক্সপ্রেস অন দোজ ম্যাটার্স। পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মিত্রদেরকে জেতানোর জন্য বা মিত্রদেরকে সহযোগিতা করার জন্য চেয়ারম্যান সাহেব, মহাসচিব সবাই আশ্বস্ত করেছেন এবং আমরা আশাবাদী। বহিষ্কার করলে তো দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গাতে পরামর্শ দিয়েছি যে বহিষ্কার না করে বরঞ্চ বা যাদেরকে করা হয়েছে তাদেরকে ডেকে যদি কথা বলে সেটা পার্টির জন্য ভালো এবং মিত্র সংগঠন হিসেবে আমাদের জন্য ভালো। আমরাও স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়েই কাজ করতে চাই। অন্যদিকে দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এসে এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। উত্তরবঙ্গ সফরে তারেক রহমানকে বরণ করতে সিরাজগঞ্জবাসী প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রংপুর যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। দোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে টুকু আরও জানান, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য একটা গণদোয়ার ব্যবস্থা করেছে। আমাদের নেতা রাজি হয়েছেন, এখানে আসবেন, উনি আমাদের এই দোয়ায় সামিল হবেন। এই তো স্থান প্রস্তুতির জায়গাটা প্রস্তুত করা। আর তারেক রহমান সাহেব আসবে, জনসমাগম এমনি হবে।
2008-এর জাতীয় নির্বাচন সাজানো ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, এটি দেশি বিদেশি শক্তির মাধ্যমে মেটিকুলাস কৌশলে সাজানো হয়েছিল। গণতন্ত্রের জন্য শহীদ জিয়া যে মশাল হাতে নিয়েছিলেন, বেগম জিয়া তাতে আলো দিয়েছিলেন। আগামী দিনে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা, এমনটি জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে তার বিদায়ে এখনও কাঁদছে দেশের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। বেগম জিয়ার স্মৃতিচারণেও অনেকেই হয়ে পড়ছেন আবেগে আপ্লুত। তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদেরকে সোলজার হতে হবে, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো। আরেকি দোয়া মাহফিলে অংশ নিয়ে ডক্টর মঈন খান অভিযোগ করেন, ১/১১ সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নির্বাচনে হারিয়ে দেয়। যে বিএনপি ৩০০ সিটের মধ্যে ৩৫টি সিট পেয়ে সংসদে যাবে, এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? এবং এতে প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায়। বিএনপি একমাত্র স্বাধীনতায় বিশ্বাসী দল। বিএনপির হাত ধরেই দেশ আবারও এগিয়ে যাবে, এমনটাই জানিয়েছেন সিনিয়র এই নেতা। তারই ধারাবাহিকতায় সর্দার রাজীব, RTV, ঢাকা। জামাত নেতৃত্বাধীন 11 দলের আসন সমঝোতা শিগগিরই হবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টি কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে বসুন্ধরায় জামায়াতের আমিরের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান। প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে, আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাহের। বলেন, এই ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। নায়েবে আমির জানান, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে তার দল। না, ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয় নাই। সুতরাং এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রায় 91 জন প্রার্থী তৃতীয় দিনে আপিল করেছেন। প্রার্থীদের প্রত্যাশা, যাচাই বাছাইয়ের মাধ্যমে আবারও তাদের মনোনয়নপত্র বৈধ হবে। এদিকে দলীয়ভাবে ডিসি, এসপি নিয়োগ হওয়ায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও দাবি তার। সাদিয়া কানিজের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তৃতীয় দিনের মতো চলে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল আবেদন কার্যক্রম। প্রথম 3 দিনে এ পর্যন্ত 288 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। হলফনামায় তথ্যের ভুল, প্রার্থীর নামে মামলা, ঋণ খেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল, এমন নানা কারণে বাদ পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী মাঠে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তোলেন প্রার্থীরা। যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার, এটা করা হয়নি। ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। উপস্থিত হয়ে সশরীরে সেখানে আমার সেই ডকুমেন্টসটা সাবমিট করেছিলাম। রিটার্নিং অফিসার চাইলে হয়তো পারতেন। কাণ্ডজ্ঞানের সমাজে বিচারক কেন এটা ভাববে না যে তিনি টেলিফোন বিল 220 টাকা দিতে ব্যর্থ হয়েছেন, তাকে বাতিল না করি।
এদিকে বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আচরণের ক্ষেত্রে কমিশনের সমতা রক্ষা করা উচিত বলে মনে করছেন তিনি। দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এই ধরনের ডিসিএসপি যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে। মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের দ্যাট মাস্ট বি ইকুয়াল। ভারতের সঙ্গে জামায়াতের আমিরের আনুষ্ঠানিক বৈঠক হয়নি বলে জানান তিনি। ইন্ডিয়ার সাথে আমির জামাতের কোনো ফর্মাল বৈঠক হয়নি। উনি যখন অসুস্থ ছিলেন, ভারতীয় দূতাবাস থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা আমির জামাতকে দেখতে যাব, উনি অসুস্থ। আমরা এটাতে একমত হয়েছি, কারণ একজন অসুস্থ লোককে দেখার জন্য বাধা দেওয়ার কিছু নাই। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির। শতভাগ সুষ্ঠু আর ইস্যুটা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ভারতের মাটিতে T20 বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করবে না বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিসিবির সঙ্গে মিটিং শেষে এমন সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই সময় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভারতের না খেলার বিষয়ে অনড় থাকবে বাংলাদেশ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। মঙ্গলবার মধ্যরাতে সংবাদ প্রচার হয় বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে বাংলাদেশের আবেদন নাকচ করেছে আইসিসি। তবে সকালেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদটি মিথ্যা বলে জানায় বিসিবি। ভেন্যু পরিবর্তনের আবেদনের প্রেক্ষিতে আইসিসি থেকে যে মেইলটা পেয়েছিল বিসিবি, সেখানে বিসিবিকে আশ্বস্ত করার পাশাপাশি নিরাপত্তাহীনতার বিষয়ে আরও বিস্তারিত জানতে চেয়েছিল আইসিসি। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে মিটিংয়ে বসে বিসিবি। মিটিং শেষে উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দেন, নিরাপত্তা বা মর্যাদার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। এদিকে বিশ্বকাপের পুরো নিরাপত্তা পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। আইসিসির চিঠির প্রেক্ষিতে উপদেষ্টা মনে করেন, বিসিবি ঝুঁকির বিষয়টা আইসিসির কাছে পরিষ্কার করে তুলে ধরতে সক্ষম হবে। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনড় আছি। আমরা কেন এই পজিশনে অনড় আছি? আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই T20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। অতীতে নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নতুন কিছু নয়, তাই নিরাপত্তার সঠিক সমাধান পাবে বাংলাদেশ, এমনটাই আশ্বাস আমিনুল ইসলাম বুলবুলের। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। রাফি আমিন, RTV। এদিকে ভারত বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি সহ নিরাপত্তার বিষয়ে বিসিবির উদ্বেগের জবাব দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিসিবির আপত্তি আমলে নিয়ে সমস্যা সমাধানে একসাথে কাজ করবে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে এমন সংবাদের কোনো ভিত্তি নেই বলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মুস্তাফিজ ইস্যু গড়িয়েছে বিশ্বকাপের মঞ্চে। ভারতে গিয়ে বাংলাদেশের খেলার আপত্তির খবর আইসিসিকে জানানোর পর নানান উড়ো খবর ঘুরে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ায়। বুধবার ক্রিক ইনফো সংবাদ প্রকাশ করে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আইসিসি। আনুষ্ঠানিকভাবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন কোনো বিবৃতি না দিলেও এমন খবরের সত্যতা নিয়ে ওঠে প্রশ্ন। সব প্রশ্নের উত্তর মিলল বিসিবির এক মেইল বার্তায়, যেখানে বলা হয়েছে আইসিসিকে দেয়া বিসিবির উদ্বেগের কথা আমলে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই বিষয়ে বিসিবির সঙ্গে গভীরভাবে কাজ করছে আইসিসি। আইসিসি থেকে জানানো হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে আইসিসি থেকে কাজ করা হচ্ছে। বিশ্বকাপে আইসিসির নিরাপত্তা পরিকল্পনাও জানানো হবে বিসিবিকে।
ক্রিকইনফোতে প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে প্রকাশিত সংবাদটি পুরোপুরি ভিত্তিহীন। পুরো বিষয়টির দিকে নজর রেখে এর সহজ সমাধান আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সর্বোচ্চ নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেবে না বিসিবি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 8:40 সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার মোড়ের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি চলে যাচ্ছে তার সঙ্গে আছে। শামীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে কারওয়ান বাজার মোড় অবরোধ করেছে সমর্থকরা। তারা কি বলছেন? জি ফারিয়া, আপনাকে যে জিনিসটা জানাতে চাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কারওয়ান বাজারের ঠিক মোড়ে। এখানে আপনি জানেন যে কিছুক্ষণ আগে রাত 8:40 মুসাব্বির নামের একজনকে দুর্বৃত্তরা গুলি করেছে এবং মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকায় এই যে পাশেই বিআরবি হসপিটালে নেওয়া হয়েছিল। এরপরে কিন্তু তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। এখানে মুসাব্বির একজন কর্মী ছিলেন, তিনি ঢাকা মহানগর উত্তরে। তো তার যারা সমর্থক এবং কর্মী রয়েছে তারা কিন্তু এই কারওয়ান বাজারে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু মিছিল স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখেছি যে এখানে যে কোনো প্রকার অনিশ্চয়তা এবং যে কোনো প্রকার সবকিছু থামাতে, অর্থাৎ যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি ঘটতে না পারে, সে কারণে কিন্তু এই মোড়ে সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারা কিন্তু মোড়ে পাহারা দিচ্ছে। এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে একজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। যে আপনি একটু যদি বলতেন আসলে কি হয়েছিল ঘটনাটা এবং কখন হয়েছিল? আনুমানিক 8টা থেকে 8:15 থেকে 8:30টার মধ্যেই ঘটনাটা। ওনাকে আমি কিছুক্ষণ আগেই ঠিক 8টার সময় দেখি উনি স্টারে যাচ্ছেন। তো কিছুক্ষণ পরেই শুনি যে উনি গুলিবিদ্ধ হয়েছেন। যেটা হয়েছে, উনি স্টার থেকে চা খেয়ে বের হয়ে আহসানুল্লাহ ভার্সিটির সামনে যখন যান, তখন বাইকে করে একদল সন্ত্রাসী এসে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ও তেজগাঁ থানা 26 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আজিজুর রহমান মুসাব্বির এবং তেজগাঁ থানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ ব্যাপারী সহ 3-4 জনকে সন্ত্রাসীরা গুলি করে আহত করে। তো এখন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ওনার অবস্থা খুবই খারাপ। এখন আসলেই আমরা জানি না, এই মুহূর্তে হাসপাতালের ডাক্তাররা এখনো বলতেছেন না আমার ভাই আছেন কি নাই। যে ফারিয়া, আপনি যেমনটা শুনছিলেন যে উনি স্টার কাবাব থেকে চা পান করে যখন আহসানুল্লাহ ভার্সিটির কাছে গিয়েছে, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। পরবর্তীতে আপনাকে আরো আপডেট জানানো হবে এখান থেকে। শামীম, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠেছে বাংলাদেশের নামও। অর্থাৎ এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের কেউ মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের মোট 38টি দেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21 জানুয়ারি থেকে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের শর্তযুক্ত তালিকায় কয়েকদিন আগে তালিকা বাড়িয়ে করা হয়েছে 7টি দেশ, কিন্তু 7 দিন যেতে না যেতেই সেই তালিকা প্রায় 4 গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নতুন তালিকায় আছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে বিশ্বের মোট 38টি দেশ। তালিকায় বেশিরভাগই আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ। বাংলাদেশের ক্ষেত্রে এটি চালু হবে আগামী 21 জানুয়ারি থেকে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার জন্য $5 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হবে, বাংলাদেশি টাকায় যা 18 লাখের বেশি। এর মধ্যে B1 ও B2 ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে জমা দিতে পারবেন ভ্রমণকারীরা। ভিসার সাক্ষাৎকারের সময় ঠিক করা হবে বন্ডের পরিমাণ কত হবে, নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে যতদিনের অনুমোদন দেওয়া হয়েছে, ভ্রমণকারী নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্র ত্যাগ করলে অথবা যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে বন্ডের শর্ত লঙ্ঘন হয়েছে বলে ধরা হবে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য মার্কিন অভিবাসন দপ্তরে পাঠাবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। ভিসা বন্ড হলো একটি আর্থিক নিশ্চয়তা যা সাময়িক ভিসা দেওয়ার আগে কিছু দেশের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত, বিশেষ করে অনুমোদিত থাকার সময়সীমা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্র হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে নন ইমিগ্রেন্ট ভিসা দেয়। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারেস্ট হিসাবে গণ্য করা হয়। এই প্রক্রিয়ায় পাওয়া ভিসাই বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের এই 3 বিমানবন্দর ব্যবহার করতে হবে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।